নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আমাদের ক্লাসের টপিক হলো সাম ফান্ডামেন্টাল ফ্যাক্টস অফ স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই ক্লাসে আমরা সময় দূরত্ব চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো তার মধ্যে দুটো জিনিস আমরা আজকের ক্লাসে ভালো করে বোঝার চেষ্টা করব। নাম্বার ফার্স্ট হলো কনভার্সন বিটুইন কিমি পার আওয়ার অ্যান্ড মিটার পার সেকেন্ড। কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে এবং মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে কীভাবে নিয়ে যেতে হয় তার সহজ পদ্ধতি আমরা বুঝবো। আর কি শিখবো না, প্রপার ইউজ অফ রেশিও অ্যান্ড প্রপোর্শন ইন দিস চ্যাপ্টার। এই যে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে কখন কোথায় কিভাবে আমরা অনুপাতের প্রয়োগ করব সেটা বুঝে নেওয়া জরুরি, কারণ অনুপাত ছাড়া এই চ্যাপ্টারের অঙ্ক কম সময়ে সলভ করা যায় না। এইগুলো ভালো করে বুঝতে হলে ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং আশা করি এই ক্লাসটি দেখার পরে যাদের এই স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের প্রতি ভয় বা জড়তা আছে সেগুলো কেটে যাবে। প্রথমে আমরা জানবো কনভার্সন অফ ইউনিট অফ স্পিড। দেখো, 1 কিমি পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড, সেটা কিন্তু আমরা সবাই বের করতে পারি যে এটা হবে 1000 মিটার বাই 3600 সেকেন্ড। কিন্তু আমাদের প্রপার ইউজটা করার জন্য বেশ কয়েকটা স্টেপ আর একটু বুঝে নিতে হবে। দেখো, 1 কিমি পার আওয়ার সমান কি হচ্ছে, তাহলে 1 কিমি সমান 1000 মিটার এবং 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড। তো এখানে 0 0 কেটে যাচ্ছে আর 2 দিয়ে কাটলে হয় 5 আর এটা হচ্ছে 18। তাহলে 1 কিমি পার আওয়ার সমান হচ্ছে 5 × 18 মিটার পার সেকেন্ডটা আমরা আলাদা করে দেব মিটার পার সেকেন্ড। তাহলে 1 কিমি পার আওয়ার সমান যদি 5 × 18 মিটার পার সেকেন্ড হয়, এই কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে কত গুণ করতে হবে? 5 × 18 গুণ করতে হবে। এবং মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যেতে হলে উল্টোটা 18 × 5 গুণ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, আরেকবার ফ্রেশ করে লিখছি, তোমরাও লিখে নাও। 1 কিমি পার আওয়ার ইজ ইকুয়াল টু হয় 5 × 18 মিটার পার সেকেন্ড। অপোজিটলি 1 মিটার পার সেকেন্ড সমান হয় 18 × 5 কিমি পার আওয়ার। তাহলে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে আমরা 5 × 18 গুণ করব এবং মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যেতে হলে আমরা 18 × 5 গুণ করব। বোঝা গেছে? এবারে দেখো, এই যে 5 × 18 এই ফ্র্যাকশন থেকে আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব। 5 × 18 1 কিমি পার আওয়ার সমান 5 × 18 মিটার পার সেকেন্ড। আমরা এই 18টাকে যদি এবারে পার করে দিই, কী হবে? 18 কিমি পার আওয়ার ইজ ইকুয়াল টু হয় 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের একটু মুখস্থ রাখলে খুব ভালো হয় যে 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ প্রতি 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড। এবং ম্যাক্সিমাম অঙ্কে দেখবে এই স্পিড টাইম ডিস্টেন্স বলো আর ট্রেনের 18 গুণিতকে সব ডেটাগুলো থাকে, গতিবেগগুলো দেখবে। তো দেখো, 18 কিমি পার আওয়ার সমান যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এটা যদি আমরা হাফ করে দিই, 9 কিমি পার আওয়ার সমান হয় 2.5 বা 2.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি 9 কিমি পার আওয়ার সমান 2.5 মিটার পার সেকেন্ড বা প্রতি 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড। এটা আমাদের ভালো করে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? দেখো, এই কিমি পার আওয়ার আর মিটার পার সেকেন্ড আমরা দুটো রো করলাম। দেখো, তাহলে যখন 18 হচ্ছে তখন হচ্ছে 5, যখন 36 হচ্ছে তখন হচ্ছে 10, যখন 54 হচ্ছে তখন হচ্ছে 15, 72 হচ্ছে তখন এটা 20, যখন 90 হচ্ছে তখন 25 বা তোমার যখন 108 হচ্ছে তখন 30। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড, 36 কিমি পার আওয়ার সমান 10 মিটার পার সেকেন্ড, 54 কিমি পার আওয়ার সমান 15 মিটার পার সেকেন্ড, 72 কিমি পার আওয়ার সমান 20 মিটার পার সেকেন্ড, এরকম করে আমরা বলতে পারি। তো দেখো, বেস হলো এটা 18 এবং 5, এইটা অবশ্যই মুখস্থ রাখা প্রয়োজন। তো এর মাঝখানে যদি পড়ে, যেমন 27 যদি বলে, তাহলে এটা কত হবে? 7.5, কারণ প্রতি 9 সমান হয় 9 কিমি পার আওয়ার সমান হয় 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে 27 সমান কী হবে? 27 সমান এখানে যদি 3 গুণ হয়, এখানেও 3 গুণ হবে 7.5। অর্থাৎ এটা 5 ছিল, আবার 9 বাড়ার দরুন এখানে 2.5 বাড়বে, অর্থাৎ এটা হলো 7.5 মিটার পার সেকেন্ড। আবার এর মাঝখানে যদি 45 আসে, তাহলে এটা হবে 12.5 মিটার পার সেকেন্ড। আবার এর মাঝখানে যদি 63 আসে, তখন এটা হবে 17.5 মিটার পার সেকেন্ড। নিঃসন্দেহে বুঝতে পেরেছ?
তাহলে ফাইনালি আবারও বলছি, এইটা আমাদের ভালো করে মুখস্থ রেখে দিতে হবে যে 18 কিমি পার আওয়ার ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, আর 9 কিমি পার আওয়ার সমান হয় 2.5 মিটার পার সেকেন্ড। এইটা মুখস্থ থাকলে অনেক অঙ্ক আমরা খাতা পেন ছাড়া মুখে মুখে সলভ করে দিতে পারবো। অবশ্যই করে মুখস্থ করে নেবে, বারবার করে বলছি এই জন্য। তো দেখো কোশ্চেন নাম্বার 1, একটি গাড়ির গতিবেগ 54 কিমি পার আওয়ার হলে 18 সেকেন্ডে সেটি কত দূরত্ব অতিক্রম করবে? তো কেন বললাম যে এগুলো মুখস্থ করলে মুখে মুখে কোশ্চেনের সলভ হবে? দেখো 54 কিমি পার আওয়ার ইজ ইকুয়াল টু কী হয়, যদি 18 কিমি পার আওয়ার সমান 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 54 কিমি পার আওয়ার সমান 3 5 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে যদি 15 যায়, তাহলে 18 সেকেন্ডে যাবে 18 ইন্টু 15, তাহলে 15-র সঙ্গে আমাদের 18 গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। 8 15 হয় 120, 0 হাতে 12, 15 একে 15 12 27, 270 মিটার হবে অ্যান্সার। তাহলে এবার লিখে করাচ্ছি। দেখো আমরা জানি কি 18 কিমি পার আওয়ার ইজ ইকুয়াল টু হয় 5 মিটার পার সেকেন্ড। তাহলে 54 কিমি পার আওয়ার সমান কী হবে, এখানে যেহেতু 3 গুণ হয়েছে তাহলে এখানেও 3 গুণ হবে, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। তো গতিবেগটা আমরা এখানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, অর্থাৎ 1 সেকেন্ডে যায় 15 মিটার। 18 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে 18 সেকেন্ডে যাবে 15 ইন্টু 18, 15 এবং 18 গুণ করলে হয় 270। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে যদি আমাদের এটা মুখস্থ থাকে আমরা মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবো, যদি ডেটা একটু সোজা মতো থাকে। তো দেখো কোশ্চেন নাম্বার 2, একটি ট্রেন 3 সেকেন্ডে একটি খুঁটি এবং 8 সেকেন্ডে একটি 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে। তাহলে খুঁটি অতিক্রম করা অর্থাৎ কি, সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 3 সেকেন্ডে, নিজের দৈর্ঘ্য বা এটা টি দিয়ে ডিনোট করছি যে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে সে, এবং 8 সেকেন্ডে সে কি অতিক্রম করছে, 100 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য তার নিজের দৈর্ঘ্য প্লাস আবার 100 মিটার, কারণ প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হচ্ছে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমরা এখানে সময়ের পার্থক্যটা বের করব। সময়ের পার্থক্য এখানে কত দেখো, 3 আর 8-এর পার্থক্য 5 সেকেন্ড। আর এখানে ডিস্টেন্সের পার্থক্য দেখছি, এখানে ট্রেন আছে, এখানেও ট্রেন আছে, এখানে 100 মিটার এক্সট্রা আছে, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 100 মিটার। এখান থেকে আমরা সরাসরি বলতে পারি যে ট্রেনটি 5 সেকেন্ডে যায় 100 মিটার, এটা আমরা বলতে পারি। চেয়েছে আমাদের কি ট্রেনটির গতিবেগ 5 সেকেন্ডে যদি 100 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত, 20 মিটার। অর্থাৎ এখানে মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ বের করা হলো 20 মিটার পার সেকেন্ড। তো এখন আমাদের কিমি পার আওয়ারে কনভার্ট করতে হবে। তো মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে নিয়ে যেতে হলে কত গুণ করতে হয়, 18/5 গুণ করতে হয়। আর কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে হলে 5-এর 18 গুণ করতে হয়। তো 20-এর সঙ্গে যদি আমরা 18-এর 5 গুণ করি কত হবে, 5 4-এ হয় 20, 4 18 72। ট্রেনটির গতিবেগ হচ্ছে 72 কিমি পার আওয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এবারে আমরা শিখব প্রপার ইউজ অফ রেশিও ইন দিস চ্যাপ্টার। সময় এবং দূরত্ব চ্যাপ্টারে কিভাবে কখন আমরা অনুপাতের সঠিক ব্যবহার করব সেটাও জেনে নেওয়া প্রয়োজন। তো দেখো এই চ্যাপ্টারের যে ওয়েল নোন রিলেশনটা, অতিক্রান্ত দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময়। বা এটাকে ছোট করে আমরা একটু নিচ্ছি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হয় স্পিড ইন্টু টাইম। তো দেখো এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। দুটো জিনিস বুঝবো, সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ডিরেক্ট প্রপোর্শন আর ইনভার্স প্রপোর্শন। তো ডিস্টেন্স বা দূরত্ব এবং স্পিডের মধ্যে সরল সম্পর্ক। কেন না, যখন আমরা দুটো রাশি কম্পেয়ার করি তো এটা তো ধ্রুবক রাখতে হবে বা আনচেঞ্জ রাখতে হবে। এটাকে যদি ফিক্স করে দিই, স্পিড যদি আমরা বাড়াই তাহলে অতিক্রান্ত দূরত্ব বেড়ে যায়, স্পিড যদি আমরা কমাই দূরত্ব কমে যায়। তাহলে এটা বাড়ালে ওটা বাড়ছে, আবার এটা কমালে ওটা কমছে, তাহলে সরল সম্পর্ক। তেমনি ডিস্টেন্স এবং টাইমের মধ্যেও সরল সম্পর্ক। তখন আমরা এই স্পিডটাকে ফিক্স রেখে দেবো। দেখো যদি দূরত্ব বেশি যেতে হয় সময় বেশি লাগে, যদি একই গতিবেগে আমরা চাই, আবার দূরত্ব যদি কম হয় সেক্ষেত্রে কম সময় লাগে। তাহলে ডিস্টেন্সের সঙ্গে স্পিড এবং ডিস্টেন্সের সঙ্গে টাইমের হলো সরল সম্পর্ক। ঠিক আছে, কিন্তু স্পিড এবং টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়। কিভাবে? তখন আমরা ডিস্টেন্সটাকে ফিক্স করব। তো একই দূরত্ব যেতে যদি আমরা স্পিড বাড়াই তখন কম সময়ে সেই পথটা চলে যাব, আবার স্পিড যদি কমাই সেই একই পথ যেতে আমাদের বেশি সময় লাগবে। তাহলে একটা বেশি হলে আরেকটা কমে যাচ্ছে, আবার একটা কমালে আর অপরটা বেড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে স্পিড এবং টাইমের মধ্যে হলো
ব্যস্ত সম্পর্ক। তো সরল সম্পর্ক হলে অনুপাত একই থাকে এবং ব্যস্ত সম্পর্ক হলে অনুপাত উল্টে যায়। যেমন এখানে কোনো অঙ্কে যদি স্পিডের রেশিও পাই আমরা 2:3 বা 2:3, তখন সেখান থেকে আমরা যখন টাইমের রেশিওতে যাব তখন সেটা করে নেব কি 3:2, কারণ স্পিড এবং টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আবার কোনো অঙ্কে সাপোজ ডিস্টেন্সের রেশিও পেলাম 5:7, সেটা থেকে যখন আমরা স্পিডের রেশিও যাব তখন সেটা 5:7ই থাকবে, কারণ এটা সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে অনুপাত একই থাকে, চেঞ্জ হয় না, কিন্তু ব্যস্ত সম্পর্ক হলে অনুপাত উল্টে যায়। যেমন লোক এবং দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক, লোকের রেশিও যদি 3:5 হয় তখন দিনের রেশিও হয় 5:3, ঠিক আছে, উল্টে যায়। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? তাহলে আরেকবার পরিষ্কার করে এই রিলেশনটা লিখে নেওয়া যাক। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্সের সঙ্গে স্পিড এবং ডিস্টেন্সের সঙ্গে টাইমের হলো সরল সম্পর্ক এবং স্পিড এবং টাইমের ব্যস্ত সম্পর্ক। আর এমনিতে যদি এ ইজ ইকুয়াল টু বি ইন্টু সি হয়, বা যদি তুমি ডিও দিতে পারো, সমান চিহ্নের একদিকে যারা থাকবে তাদের মধ্যে পারস্পরিক হয় ব্যস্ত সম্পর্ক। আর সমান চিহ্নের অপোজিটে যারা থাকে, এ বি অপোজিটে আছে বা এ সি অপোজিটে আছে, এ ডি অপোজিটে আছে, এদের মধ্যে হয় সরল সম্পর্ক। আর সমান চিহ্নের একই দিকে থাকলে হয় ব্যস্ত সম্পর্ক। তো এখানে স্পিড আর টাইম সমান চিহ্নের একদিকে আছে, তাই এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আর ডিস্টেন্সের সঙ্গে স্পিড আর ডিস্টেন্সের সঙ্গে টাইম সরল সম্পর্ক, কেন? এরা সমান চিহ্নের অপোজিটে আছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 3 দেখো। একটি মোটর গাড়ি 120 কিমি দূরত্ব অতিক্রম করে 40 মিনিটে। অপর একটি গাড়ির গতি প্রথম গাড়ির চেয়ে 25% বেশি। তাহলে দ্বিতীয় গাড়িটি কত মিনিটে সেই দূরত্ব অতিক্রম করবে? তো দেখো, আমরা এখানে এই 120 কিমিটা কোনো কাজে না লাগে অ্যান্সার করব অনুপাত দিয়ে। প্রথম গাড়িটির চেয়ে দ্বিতীয় গাড়ির গতিবেগ 25% বেশি। তো 25% সমান কত? 1/4, অর্থাৎ 4-এর উপরে 1 বেশি। তো প্রথম গাড়ির গতিবেগ যদি 4 হয়, দ্বিতীয় গাড়ির গতিবেগ কত? 1 বেশি, অর্থাৎ 5। তো আমরা এটা কিসের রেশিও পেলাম? স্পিডের রেশিও পেলাম দুটি গাড়ির। যে প্রথমটার যদি গতিবেগ 4 হয়, দ্বিতীয়টার 5, কারণ 4-এর উপরে 1 বেশি। তাহলে স্পিডের রেশিও যদি 4:5 হয়, এখান থেকে আমরা চলে যেতে পারবো টাইমের রেশিও। স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক আমরা এক্ষুনি জানলাম। তাহলে এটা হয়ে যাবে 5:4। ব্যস্ত সম্পর্ক হলে অনুপাতটা উল্টে যায়। তাহলে প্রথম গাড়িটির যদি 5 মিনিট বা 5 ঘন্টা সময় লাগে, দ্বিতীয় গাড়িটির লাগবে 4 মিনিট বা 4 ঘন্টা। তো এখানে কি বলছে? প্রথম গাড়িটি 40 মিনিটে অতিক্রম করেছিল দূরত্বটা। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা যে 5-এর ভ্যালু হলো 40। কত গুণ হচ্ছে? এখানে 8 গুণ হচ্ছে 40 মিনিট। তাহলে 4-এর ভ্যালু কত হবে? এখানেও 8 গুণ হবে 32 মিনিট। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো, এখানে 120টা কোনো কাজেই লাগলো না। বুঝতে পেরেছো নিঃসন্দেহে? এখানে 25% স্পিড বেশি বলেছিল প্রথমটার থেকে দ্বিতীয়টা, তো আমরা সেটা রেশিও মেনটেন করে নিয়েছি। তোমরা এমনি 100 বা 125 করলেও সেই কাটাকাটি করলে 4/5ই আসবে। ঠিক আছে, আর এটা আমরা বেসিক পার্সেন্টেজ চার্ট ব্যবহার করে করেছি। আর যদি বেসিক পার্সেন্টেজ চার্টের ক্লাসটি না দেখে থাকো, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। তো সে যাই হোক, এখানে স্পিডের রেশিও পেলাম প্রথম এবং দ্বিতীয় গাড়ির 4:5। তাহলে তাদের টাইমের রেশিও হবে, টেকেন টাইমের রেশিও হবে 5:4, কারণ স্পিড এবং টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা পেলাম বাস্তবে সময়টা দেওয়া ছিল 40 মিনিট নিচ্ছিল। তাহলে বলতে পারবো যে আমরা 5-এর ভ্যালু 40, সেখানে 8 গুণ হচ্ছে। তাহলে 4-এর ভ্যালু হবে 32, 8 গুণ হলে এখানে অপশান সি অ্যান্সার হবে। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে। নিবেদিতা তার প্রকৃত গতিবেগের 2/7 ভাগ বেগে স্কুটার চালালে অপোজিটে তার 25 মিনিট দেরি হয়। খুব সুন্দর কোশ্চেন। অপোজিটে তার প্রকৃত সময় কত লাগে? ফাইন্ড দ্য ইউজুয়াল টাইম টেকেন বাই হার টু রিচ দ্য অফিস। দেখো, এখানে বলছে প্রকৃত গতিবেগের 2/7 ভাগ বেগে স্কুটার চালায় সে। কার গায়ে র আছে? প্রকৃত গতিবেগের গায়ে র আছে। তাহলে এই 2/7 আমরা লিখলাম। এই 7টা হলো তার প্রকৃত গতিবেগ, প্রতিদিন সে ওই গতিবেগে গাড়ি চালায়। আর এই 2টা হলো বর্তমান গতিবেগ। তাহলে বর্তমান এবং প্রকৃত গতিবেগের অনুপাত পেলাম 2:7। 2/7 মিনস কি 2:7। এটা স্পিডের রেশিও পেলাম আমরা। তাহলে স্পিডের রেশিও থেকে যদি আমরা টাইমের রেশিও বের করি, কি হবে? স্পিড এবং টাইমের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এটা উল্টে যাবে, 2/7 উল্টে গেলে হবে 7/2। তো বর্তমানটা আমরা উপরে লিখেছিলাম। বর্তমানে যদি 7 মিনিট বা 7 ঘন্টা লাগে, আর প্রকৃত তার লাগতো 2 মিনিট, অর্থাৎ এখন তার কত বেশি লাগে? 5 বেশি লাগে, অ্যাকর্ডিং টু রেশিও। সেটা কত বলেছে এখানে? 25 মিনিট দেরি হয়। তাহলে সে তো ইউজুয়ালি তো অফিসে ঠিক টাইমে পৌঁছাতো, এখন গতিবেগ কমানোর জন্য তার 25 মিনিট দেরি হচ্ছে। তো এখানে দেখছি অ্যাকর্ডিং টু রেশিও
ইউজুয়ালি তার 2 মিনিট বা 2 ঘন্টা সময় লাগতো, এখানে তার এখন লাগছে 7 মিনিট বা 7 ঘন্টা, অর্থাৎ 5 মিনিট বা 5 ঘন্টা তার লেট হচ্ছে, কারণ 2 থেকে 7 5 বেশি লাগছে, সেটা অঙ্কে বলে দিয়েছে 25 মিনিট। তো আমরা এখান থেকে বলতে পারি যে 5 এর ভ্যালু হলো 25 মিনিট। বলছে তার প্রকৃত সময় কত লাগে, তাহলে আগে কত লাগতো, 5 এর ভ্যালু যদি 25 হয়, এখানে কত 5 গুণ হচ্ছে, তাহলে 2 এর ভ্যালু 5 গুণ হলে হবে 10, তাহলে প্রকৃতপক্ষে তার 10 মিনিট টাইম লাগতো। আশা করি বুঝতে পেরেছো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর নেক্সট ক্লাসে থাকছে অ্যাভারেজ স্পিড এবং রেডি স্পিড, গড় গতি এবং আপেক্ষিক গতি। তো চলো সবাই খুব ভালো থেকো, আর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে এই টপিকের উপরে। আজকের মতো ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।